আসসালামু আলাইকুম এভরিওয়ান। মায়ের মৃত্যু গল্পের 10 নম্বর পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। হঠাৎ করে আমার সবকিছু যেন কেমন কেমন লাগছে। নিচে যাচ্ছি আর অন্ধকারে রিয়া ম্যামের হাতটা শক্ত করে ধরে আছি, কিন্তু সেই সময়টা আর বেশিক্ষণ স্থায়ী হয় নাই। হঠাৎ করে আমার হাত ফসকে রিয়া ম্যামের হাত বের হয়ে গেল। এখন যে আমি কি করব তা ভাবতেও পারছি না। তাহলে রিয়া ম্যাম কি আমাকে একা রেখে হারিয়ে গেল? কখন যে নিজের উপর নিজে কন্ট্রোল হারিয়ে অজ্ঞান হয়ে গেছি বলতেও পারি না। যখন আমার জ্ঞান ফিরল তখন মনে হলো যেন আমি নিস্তব্ধ নিরিবিলি একটা পরিবেশের মাঝে আছি। সামনে তাকিয়ে দেখি রিয়া ম্যাম আমার থেকে কিছুটা দূরে পড়ে আছে, আর এর কিছুটা সামনে বন্যা আর সুমন এক জায়গায় পড়ে আছে। এবার আমার চোখ পড়লো আমরা এখন কোথায় আছি। এ কি, আমার সামনে তো বিশাল বড় এক জঙ্গল। তাহলে আমরা জঙ্গলের মধ্যে আছি? আগে নিচ থেকে উঠে রিয়া ম্যামের কাছে চলে গেলাম। আশেপাশে তাকিয়ে পানি খোঁজার চেষ্টা করছি, কোথাও পানি আছে নাকি। ওরাও হয়তো আমার মতো অজ্ঞান হয়ে গেছে। এখন আমি কি যে করব ভেবে পাচ্ছি না। হঠাৎ দেখি রিয়া ম্যাম নড়াচড়া করছে। রিয়া ম্যাম চোখ খুলে দেখে আমি সামনে বসে আছি। রিয়া ম্যাম আগে শোয়া থেকে উঠে আশেপাশে তাকিয়ে বলল, আমরা পালাতে পেরেছি। এই বলে রিয়া ম্যাম খুশিতে আত্মহারা হয়ে আমাকে জড়িয়ে ধরলো। কি বলবো ভাই, আমি তো এখন আর নিজের ভেতরে নাই। আমার কলিজাটা 3 ইঞ্চি ফাঁক হয়ে কাঁপাকাঁপি করছে। আমার ভেতরে এমন একটা ফিলিংস এসেছে যে এখন যদি কেউ আমাকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে তাহলে আমি বলতেই পারবো না। রিয়া ম্যামের ছোঁয়ায় আজকে যে আমি পাগল হয়ে গেছি। এতদিন পর আমি বুঝতে পারলাম একটা মেয়েকে বুকে জড়িয়ে ধরলে ছেলেদের ফিলিংসটা কেমন হতে পারে। আবার সেটা যদি হয় ভালো লাগার মানুষ। হতে পারে রিয়া ম্যামকে দেখে আমার পছন্দ হয়ে গেছে, কিন্তু এই ভালোবাসা আর ভালো লাগা সেটা শুধু আমার মাঝেই থাকবে। তবে আজকে আমার একটা মনের আশা পূরণ হয়েছে, সেটা হলো রিয়া ম্যামকে একবার জড়িয়ে ধরা। এটা হয়তো আমার ধারণার বাহিরে ছিল। ভাবি নাই কখনো রিয়া ম্যাম আমাকে এভাবে জড়িয়ে ধরবে। হতে পারে রিয়া ম্যাম আমাকে খুশিতে এভাবে জড়িয়ে ধরেছে, কিন্তু আমার তো মনের আশা পূরণ হয়ে গেছে। সুমন বলল, কি রে তোরা দুইজন এভাবে আর কতক্ষণ জড়িয়ে থাকবি? এবার তো একটু জ্ঞান ফিরিয়ে আন। এটা বলতেই রিয়া ম্যাম লজ্জা পেয়ে আমাকে ছেড়ে দিয়ে বলল, সরি, আসলে অতিরিক্ত খুশি হওয়ার কারণে তোমাকে যে কখন জড়িয়ে ধরেছি বলতেও পারি না। আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার অনেক সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড রিদওয়ান8 ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়াইক সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড রিদওয়ান8 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। আমি তো ভাই লজ্জায় শেষ। এত লজ্জা কোনোদিনই পাই নাই। এর মাঝে আবার সুমন এসে আমাদের দেখে ফেললো। শালা, তোর আর জ্ঞান ফেরার সময় হয় নাই? আর একটু জড়িয়ে থাকতে দিতি আমায়। চেয়েছিলাম চাঁদের আলো, কিন্তু কে জানতো হাতের মুঠোয় পুরো চাঁদ পেয়ে যাব। এবার লজ্জা কাটিয়ে মাথা উঁচু করে বললাম, আরে ম্যাম, সরি বলতে হবে না। আমি জানি আপনি অতিরিক্ত খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরেছেন, এতে আমি কিছু মনে করি নাই। আর সুমন, তোর কখন? সুমন আমার কথা থামিয়ে বলল, এসব কথা পরেও বলা যাবে, আগে বন্যার জ্ঞান ফিরা। ও এখনো মাটিতে পড়ে আছে। আমার বন্যার কিছু হবে না তো আবার? সুমনের কথা শুনে দৌড় দিয়ে আমি বন্যার কাছে চলে গেলাম। বন্যার কাছে গিয়ে দেখি সবকিছু ঠিকঠাক থাকলেও ওর জ্ঞান ফিরছে না। রিয়া ম্যাম আমাকে সরিয়ে বলল, দাঁড়াও, আগে আমাকে দেখতে দাও, দেখি কি হয়েছে। এই বলে রিয়া ম্যাম বন্যার সামনে গিয়ে হাত দিয়ে ইশারা করে কি কি যেন করতে লাগলো। কিছুক্ষণ পরে বন্যার জ্ঞান ফিরে গেল। বন্যা সামনে সুমনকে দেখতে পেয়ে বলল, তুমি কেমন আছো? ঠিক আছো তো? তোমার কিছু হয় নাই তো আবার? সুমন হাসি দিয়ে বলল, না, আমি ঠিক আছি। তোমার জন্য আমার চিন্তা হচ্ছিল। আর খুশির খবর হলো আমরা ওখান থেকে পালাতে পেরেছি। বন্যা আমাকে ধন্যবাদ দিয়ে বলল, ভাইয়া, তুই নিজের আপন ভাই না হলেও আমার আপনের চেয়েও বেশি। আজকে তুই আমাকে আবার নতুন করে বাঁচতে শিখালি, নতুন জায়গা উপহার দিলি। অনেক অনেক ধন্যবাদ তোকে। পেছন থেকে সুমন আমাকে ঘুষি দিয়ে বলল, শালা, তাই বলে তখন আমাদের ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবি? আমি হাসি দিয়ে বললাম, এখানে আমার কোনো দোষ নাই। আমাকে রিয়া ম্যাম বলেছে এই কথা, এজন্য আমি এমন করেছি। রিয়া ম্যাম আমার দিকে চোখ ঘুরিয়ে বলল, দেখো, একদম মিথ্যা বলবা না। আমি বলেছি নাকি তুমি আমার কানে কানে বলেছ? আমি সবাইকে থামিয়ে বললাম, হয়েছে হয়েছে, আর কোনো কিছু বলতে হবে না। আমরা পালাতে পেরেছি, এটাই অনেক বেশি। এখন চলো আমরা কোথাও গিয়ে বসি। সবাই মিলে ভালো একটা জায়গা দেখে বসে পড়লাম। অনেকক্ষণ পর রিয়া ম্যাম বলল, তোমরা সবাই তো জানো আমি কোনো সাধারণ মানুষ না, আমি একজন পরী। আমি স্বাভাবিকভাবেই উত্তর দিলাম, আমি তো সবকিছুই জানি। অন্য সবকিছু শুনেই আপনাকে আমি পালাতে সাহায্য করেছি। বন্যা বলল, আমি তো আপনার বিষয়ে অনেক কিছু জানি, তাই আমার আর কিছু বলার নাই।
আমি বোকা হয়ে বন্যাকে প্রশ্ন করলাম, তুই জানিস মানে? বন্যা স্বাভাবিকভাবে রিয়া ম্যামের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তুই হয়তো জানিস না, আমি রিয়া ম্যামকে প্রতিদিন খাবার দিতাম। রিয়া ম্যামের প্রতিটা কষ্টের কথা আমি জানি, কিন্তু কি করব বল, ওইখানে তো আমি নিজেই বন্দি ছিলাম। আমি অনেকবার সুমনকে বলেছি রিয়া ম্যামের জন্য আমার কিছু করতে ইচ্ছে করে, তবে আমরা পারি নাই। শেষে তুমি ভাইয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সবকিছু শুনে আমি বললাম, হয়েছে, আর বলতে হবে না, আমি সবকিছু বুঝে গেছি। তো রিয়া ম্যাম এখন কি করবেন? রিয়া ম্যাম আমার দিকে তাকিয়ে বলল, আমি এখন আমার রাজ্যে ফিরে যাব। সবাই হয়তো ভাবছে আমি আবার ফিরে আসব, সেই অপেক্ষায় আছে সবাই। রিয়া ম্যামের কথা শুনে আমি কোনো উত্তর দিলাম না, শুধু সুমনকে বললাম, সুমন তুই তোর বাবা মার কাছে ফিরে যা, আর বন্যা তুমিও। বন্যা মাথা নিচু করে বলল, আমার আম্মু আমাকে ছোট রেখেই মারা গেছে। বাবা আম্মু মারা যাওয়ার পর নতুন বিয়ে করেছে, অনেক অত্যাচার করে ওরা আমার উপর, কিন্তু মাঝে তো আমি হারিয়ে গেলাম। এখন আমি আর ওখানে ফিরে যেতে চাই না। সুমন বন্যার হাত ধরে বলল, তোমাকে কোথাও ফিরে যেতে হবে না, তুমি আমার বউ হয়ে আমাদের বাসায় যাবে। রিয়া ম্যাম বলল, তোমাদের ভালোবাসা 1000 বছর বেঁচে থাকুক। একটু থেমে সুমন আমাকে বলল, তুই কি এখন তোর দেশের বাড়িতে ফিরে যাবি? আমি হাসি দিয়ে বললাম, আমার আবার দেশের বাড়ি? যার এই পৃথিবীতে কেউ নেই তার আবার দেশের বাড়ি। সুমন বলল, তাহলে তুই আমার সাথে আমাদের বাসায় চল। সুমনের কথা শুনে আমি বললাম, না রে, আমি কোথাও যাব না, আমি রিয়া ম্যামের সাথে চলে যাব। সারা জীবন রিয়া ম্যামের চাকর হিসেবে কাজ করব। রিয়া ম্যাম আমাকে সাথে নিবেন না? আমার কথা শুনে সুমন সহ রিয়া ম্যাম বোকা হয়ে গেল। বন্যা তো শুধু আমার দিকে তাকিয়ে আছে, হয়তো ভাবতেও পারে নাই যে আমি এমন কিছু বলবো। কিন্তু মুহূর্তের মাঝে রিয়া ম্যাম হাসি দিয়ে বলল, থাক আর মজা করতে হবে না। রনি, তোমাকে আমি কি বলে যে ধন্যবাদ দিব বলার বাহিরে, তুমি না থাকলে আজকে হয়তো। এবার আমি মন খারাপ করে বললাম, কি ধন্যবাদ দিবেন ম্যাম? আমি তো ধন্যবাদ পাওয়ার যোগ্য না, আর আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন। আমি কোথায় যাব বলেন? এই পৃথিবীতে যেই একজন ছিল তাকে ওরা মেরে ফেলেছে। সুমন আর বন্যা তো আমার কিছু সময়ের বন্ধু, তবে ওদের মন মানসিকতা অনেক ভালো। বেচারা নতুন বিয়ে করে এনজয় করবে, আমি গিয়ে কেন অযথা বিরক্ত করব? আর আপনি যদি আমাকে না নিতে চান তাহলে সমস্যা নেই, আমি কিছু মনে করব না। তবে আপনাকে আমি আগেই বলেছিলাম, হয়তো মনে আছে কি না তা জানি না, আপনাকে আমি অনেক বিশ্বাস করি ম্যাম। আপনি আমার সামনে থাকলে আমার অনেক ভালো লাগে। তবে আপনি আমার আগে যেমন ম্যাডাম ছিলেন এখন ঠিক তেমনই থাকবেন। রিয়া ম্যাম এতক্ষণ আমার মুখের দিকে তাকিয়েছিল, এবার রিয়া ম্যাম ভেজা ভেজা চোখে আমার দিকে তাকিয়ে বলল, সত্যি কি তুমি আমার সাথে যেতে চাও? আমি বললাম, জি ম্যাম, যেতে চাই। নিবেন না আপনি? আপনাকে শুধু 3 বেলা কফি বানিয়ে দিব, প্লিজ ম্যাম, না করবেন না। রিয়া ম্যাম এবার হাসি দিয়ে বলল, আচ্ছা যাও, নিয়ে যাব। রিয়া ম্যাম এটা বলতেই সুমন আমার হাত ধরে দূরে নিয়ে গিয়ে বলল, এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই পরীর রাজ্যে যেতে চাস মানে? আমি এবার মাথা নিচু করে বললাম, আমার আম্মুর মতো কোনো মানুষ ছিল না, আমি যখন যা বলতাম তাই আমাকে এনে দিত। কিন্তু দেখ, আমার আম্মু চলে যাওয়ার পর এই একটা মানুষকে আমি বিশ্বাস করি। যখন আমি মরার গেটের ভেতরে ঢুকলাম তখন কিন্তু তোরা আমার পেছনে ছিলি। এই একটা মানুষ যে আমার কাছে এসে আমার হাত ধরে ভরসা দিয়ে বলেছে আমি তোমাকে বিশ্বাস করি, চলো। আবার সমুদ্রের সামনে আমার হাত ধরে বলেছিল, তুমি মরলে আমি পারবো না কেন? যে মানুষটা আমাকে এত বিশ্বাস করে আমি তাকে কিভাবে ছেড়ে দেই? এতদিনে কাউকে মনের মতো পেলাম। আমি জানি রিয়া ম্যামের সাথে প্রেম বলিস আর যাই বলিস তা করতে পারবো না, কিন্তু আমি চাকর হয়ে তো তার পাশে থাকতে পারবো। আমার অনেক ভালো লাগে রিয়া ম্যামকে, তবে এই ভালোবাসা আর ভালো লাগা এই মনেই থেকে যাবে। সুমন বেচারা এতক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে আমার কথা শুনছিল। এবার সুমন বলল, আমি আগেই আন্দাজ করেছিলাম এমন একটা কিছু হবে, তবে তুই যে এত গভীর প্রেমে পড়ে যাবি সেটা আমি ভাবতেও পারি নাই। তবে আমি তোকে কিছু বলতে পারবো না, আমাকে শুধু একটা কথা দে, আর কোনো কিছুই লাগবে না। আমি বললাম, বল, কি বলবি? আমি রাখার চেষ্টা করব। সুমন আস্তে করে চিকন কণ্ঠে বলল, আমি কোনো একদিন রিয়া ম্যামকে তোর বউ হিসাবে তোর পাশে দেখতে চাই, আমাকে তুই এই কথা দে, বল পারবি? আমি বললাম, দেখ সুমন। সুমন বলল, কোনো কিছু আমি শুনতে চাই না, তুই পরিরাজ্যে যাবি যা, তবে রিয়া ম্যামকে আমাদের ভাবি করে নিয়ে আসবি, তাহলে বলবো তুই আমার সত্যিকারের বন্ধু, তুই আমার কথা রেখেছিস। আমি বললাম, সুমন, আমি যতটুকু পারি চেষ্টা করব। সুমন বলল, চেষ্টা না, ভালোবাসার জন্য দরকার হলে যুদ্ধ করবি, আমি তো আছি, তোর সাথে রিয়া ম্যামকে খুব মানাবে, আমি জানি তুই অবশ্যই পারবি, আমার বন্ধু পারে না এমন কোনো বিষয় নাই। সুমনের গলায় হাত দিয়ে বললাম, আসলে তুই আমার সত্যিকারের বন্ধু, অনেক মিস করব তোকে। এখন চল, ওরা হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। ওদের কাছে গিয়ে দেখি বন্যা আর রিয়া ম্যাম মিলে আড্ডা দিচ্ছে। আমরাও গিয়ে বসে কিছুক্ষণ কথা বললাম। কথার মাঝে রিয়া ম্যাম বন্যার একটা হাত তুলে সুমনের হাতে দিয়ে বলল, সারা জীবন এই হাতটা আগলে রাখবা, ওকে কিন্তু কোনো কষ্ট দিবা না, আর এখান থেকে গিয়েই বিয়ে করে নিবা।
যদি উল্টাপাল্টা কিছু হয় তাহলে আমি চলে আসব, আর আমি তোমাদের এখনই বাসায় পাঠিয়ে দিচ্ছি। সুমন আর বন্যা আমার দিকে কাঁদো কাঁদো নজরে তাকিয়ে আছে। সুমন শুধু বলল, তোকে ছেড়ে যেতে মন চাইছে না রে বন্ধু। বন্যা বলল, এই বোনটাকে দেখতে মাঝে মাঝে আসবি তো? আমি তো তোর ছোট বোন, তোর ছোট বোন কিন্তু তোর আশায় বসে থাকবে। আমাদের ভালোবাসা নিস। আর রিয়া ম্যাম, আমার ভাইকে আপনার হাতে তুলে দিলাম, আমার ভাইটাকে কিন্তু দেখে রাখবেন। রিয়া ম্যাম হাসি দিয়ে বলল, ওগুলা নিয়ে তোমরা কোনো চিন্তা করো না, আলবিদা। সুমন বলল, বিদায় রনি। শেষ বাক্যটা আস্তে করে বলল, বিদায় ভাবি, যেটা শুধু আমি বুঝতে পারলাম। হঠাৎ করে সুমন আর বন্যা অদৃশ্য হয়ে গেল। রিয়া ম্যাম হয়তো নিজের জাদুশক্তি দিয়ে ওদেরকে গন্তব্যস্থলে পাঠিয়ে দিয়েছে। বন্যা আর সুমন যেতেই রিয়া ম্যাম আমার দিকে তাকিয়ে বলল, একটু দূরে যাও তো রনি। আমি বললাম, কেন ম্যাম, কি করবেন? রিয়া ম্যাম বলল, কিছু না, তুমি একটু দূরে যাও, এখানে আমার কাছে দাঁড়িয়ে থাকলে তোমার ক্ষতি হবে। আমি আর কি করব, রিয়া ম্যামের কথা মতো চুপচাপ দূরে সরে গেলাম। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছি রিয়া ম্যামের চোখ হঠাৎ করে লাল বর্ণ ধারণ করেছে। আচমকা যেন সবকিছু আপনা আপনি কাঁপতে লাগলো। আমার চারদিকের পরিবেশ এমন হয়ে গেছে, মনে হচ্ছে যেন ভূমিকম্প সৃষ্টি হচ্ছে। রিয়া ম্যাম চোখ মুখ লাল করে এমন জোরে এক চিৎকার দিয়েছে, ভয়ের চোটে যেন সবকিছু থরথর করে কাঁপছে। আমার মনে হয় আজকে রিয়া ম্যামের যত রাগ আছে সব এখানে প্রকাশ করবেন। আমি তাড়াতাড়ি এবার নিচে বসে চোখ বন্ধ করে নিলাম, এছাড়া আমার কোনো উপায় নেই। রিয়া ম্যাম এখন যে অবস্থায় আছে তাকে দেখে তো আমি নিজেই ভয় পেয়ে গেছি। অনেকক্ষণ ধরে এসব চলল, আবার হঠাৎ করে সবকিছু নীরব হয়ে গেছে। চোখ খুলে সামনে তাকিয়ে দেখি রিয়া ম্যাম হাঁটুতে ভর করে মাটিতে বসে কান্না করছে। আমি তাড়াতাড়ি রিয়া ম্যামের সামনে গিয়ে বললাম, ম্যাম আপনার কি হয়েছে? রিয়া ম্যাম আমাকে দেখে কান্না একটু বন্ধ করে বলল, ওরা আমাকে এত এত বছর আটকিয়ে রুমের ভেতরে বন্দি করে অত্যাচার করেছে। রিয়া ম্যাম নিজের পেট থেকে একটু কাপড় সরিয়ে আমাকে দেখিয়ে বলল, এই দেখো ওরা আমাকে কিভাবে অত্যাচার করত, কেমন করে আমাকে শাস্তি দিত, প্রতিদিন আমাকে ওরা ইচ্ছামতো মারত। শুধু নিজের সম্মানের দিকে তাকিয়ে আমি কিছু বলি নাই। এই বলে রিয়া ম্যাম ইচ্ছামতো কান্না করতে লাগলো। রিয়া ম্যামের পেটের পুড়ে যাওয়া অংশ দেখে আমি নিজেই বোকা হয়ে গেলাম। দেখে বোঝা যাচ্ছে কয়েকদিন আগে এমন করা হয়েছে, ক্ষতটা এখনো শুকায় নাই। এসব দেখে যেন আমার চোখ দিয়ে অল্প অল্প করে পানি বের হতে লাগলো। এতটা অত্যাচার করার পরও কেউ চুপ থাকতে পারে, তা আমি রিয়া ম্যামের কাছ থেকে জানলাম। শুধু নিজের সম্মানের দিকে তাকিয়ে হয়তো কিছু বলে নাই। রিয়া ম্যাম চোখের পানি মুছে দাঁড়িয়ে বলল, জানো রনি, আমার বাবা মা আজ পর্যন্ত আমার গায়ে একটা ফুলের টোকাও দেয় নাই, আর ওরা ছাড়বো না আমি ওদের। মুক্তা আমার বাবা মাকেও মেরে ফেলেছে। এবার আমি অবাক হয়ে বললাম, আপনি জানেন কি করে যে মুক্তা আপনার বাবা মাকে মেরে ফেলেছে? রিয়া ম্যাম আমার দিকে তাকিয়ে বলল, আমার মতো আমার মা বাবাকেও ওরা ফাঁদে ফেলে এসব করেছে। ও আমার সৎবোন হতে পারে, কিন্তু তাই বলে? আমি বললাম, থাক ম্যাম, এসব কথা বাদ দেন, পুরনো কথা মনে করে আর নিজেকে কষ্ট দিবেন না। রিয়া ম্যাম এবার একটা নিরিবিলি জায়গায় বসে আমাকে পাশে বসতে বলল। এরপর রিয়া ম্যাম বলতে লাগলো, জানো এখন আমার কাছে সম্পূর্ণ শক্তি আছে, আমি চাইলে যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু মুক্তার বানানো মায়াজাল আমি ভেঙে ভেতরে যেতে পারবো না। ওকে যদি আমি একবার কাছে পাইতাম। আমি বললাম, আমি যদি এনে দিই আপনার কাছে? রিয়া ম্যাম এবার আমার দিকে তাকিয়ে বলল, আমার জন্য আর কত করবে বলো? আমাকে তুমি ভালো করে চেনো না, হতেও তো পারতো আমি তোমাকে মেরে ফেলতাম। অচেনা একটা মেয়েকে বিশ্বাস করে কেন এসব করলে? আমি বললাম, ম্যাম আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই, হয়তো আমার যাওয়ার ঠিকানাও নেই। আপনাকে দেখে আমার কেন জানি মনে হয় আপনাকে আমি বিশ্বাস করি, এজন্য আপনার জন্য আমার জীবন বাজি রাখলাম। রিয়া ম্যাম বলল, আমার কাছে যতদিন থাকবে সারা জীবন এমন বিশ্বাসী হয়ে থাকতে পারবে তো? আমি বললাম, বলেছি না আপনার জন্য আমি আমার জীবন দিয়ে দিতেও রাজি। রিয়া ম্যাম এবার কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, জানো আজ পর্যন্ত আমার অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, কিন্তু তোমার মতো ভালো মানুষের সাথে আমার পরিচয় হবে এটা আমি ভাবতেও পারি নাই। আমি বললাম, আমি এতটাও ভালো না ম্যাম। রিয়া ম্যাম বলল, কে বলেছে তুমি ভালো না? আর তোমার ঠোঁটের নিচে একটা সুন্দর তিল আছে, যেটার কারণে তোমাকে অনেক সুন্দর লাগছে। এবার আমি একটু লজ্জা পেয়ে বললাম, জান ম্যাম, কি যে বলেন না আপনি। রিয়া ম্যাম আমার কথা শুনে দাঁড়িয়ে বলল, রনি তুমি আর একটু ভেবে দেখো, এই পৃথিবীতে কিন্তু অনেক কিছু দেখার মতো আছে, আমার সাথে গিয়ে কেন অযথা? এবার আমি রিয়া ম্যামকে থামিয়ে বললাম, দেখেন আমি এত কিছু জানি না, যদি নিয়ে যেতে চান তো নিয়ে যান, না হলে আমি চলে যাব। কতবার বলেছি আমি আপনার সাথে যেতে চাই, তাও কেন বারবার ঘুরে ফিরে একই কথা বলছেন? রিয়া ম্যাম আর কিছু না বলে চুপচাপ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে বললেও আর কাজ হবে না, এটা আমি জানি, তবে তুমি কিন্তু সাবধানে থাকবে। ওখানে গেলেই আমি কিন্তু সবকিছুর দায়িত্ব নিব, মানে আমার কথাই সবকিছু চলবে। আমার বাবা ছিলেন সেখানের রাজা, কিন্তু তিনি মারা যাওয়ার পর আমার ছোট চাচা সবকিছু দেখাশোনা করছে। বাকি যা কথা আছে সবগুলো পরে বলবো, ঠিক আছে?
ওখানে গিয়ে কোনো রকম কোনো ঝামেলা করবে না। ওখানে কিন্তু তোমার মতো কোনো মানুষ নেই, সবাই জিন পরি, আরো বড় বড় দানব। যা বলবে আমাকে বলবে, আমি সবকিছু সমাধান করে দিব। আমার কথা মনে থাকবে তো? আমি মাথা নাড়িয়ে বললাম ঠিক আছে ম্যাম। রিয়া ম্যাম এবার আমাকে বলল, এসো এবার আমাকে জড়িয়ে ধরো, তবে চোখ কিন্তু একদম খুলতে পারবে না যতক্ষণ না আমি বলবো। জড়িয়ে ধরার কথা শুনে আমার একটু লজ্জা লাগলো। কি বলবো ভাই, রিয়া ম্যাম আমাকে বলছে জড়িয়ে ধরতে। প্রিয়জনকে জড়িয়ে ধরার মাঝে কিন্তু সেই রকম একটা স্বাদ আছে, যে অনুভূতি হয়তো কোনোদিনই প্রকাশ করার মতো নয়। আমি আমার মাথায় হাত দিয়ে বললাম, ইয়ে মানে ম্যাম আপনাকে আমি জড়িয়ে ধরবো? রিয়া ম্যাম বলল, আমি তো তাই বললাম। আমি বললাম, না মানে হঠাৎ করে এসব কথা বলছেন যে? রিয়া ম্যাম আমাকে ধমক দিয়ে বলল, আমার সাথে কি আমার দেশে যেতে চাও নাকি এখানে থাকতে চাও? যদি যেতে চাও তাহলে চলো, না হলে এখানেই দাঁড়িয়ে থাকো, আর কোথাও যেতে হবে না। একটু পর মুক্তা এসে তুলে নিয়ে যাবে, তখন তোমার অনেক ভালো লাগবে। এবার আমি আর কোনো কিছু না বলে চুপচাপ রিয়া ম্যামের সামনে গিয়ে মাথা নিচু করে বললাম, আপনি আবার মাইন্ড করবেন না তো ম্যাম? রিয়া ম্যাম এবার বেশ রেগেই বলল, তোকে আমি ধরতে বলেছি, ধরবি নাকি এখানেই রেখে যাব? এবার আমি একটু ভয় পেয়ে 2 হাত বাড়িয়ে রিয়া ম্যামকে আস্তে করে জড়িয়ে ধরলাম। রিয়া ম্যাম আবার বলল, আরো জোরে জড়িয়ে ধর, না হলে তুই পড়ে যাবি। এবার আমি রিয়া ম্যামকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর মনে হলো যেন আমি শূন্যতায় ভেসে উপরে উঠছি। তবে রিয়া ম্যামকে জড়িয়ে ধরার ফিলিংসটা কিন্তু সেই, যেটা বলে বোঝানো যাবে না। মনে মনে ভাবলাম অনেক দিনের ইচ্ছা ছিল পরীর ডানা দেখা, তাই রিয়া ম্যামকে চোখ বন্ধ করা অবস্থায় বললাম, ম্যাম একটা কথা বলবো? রিয়া ম্যাম বলল, বল। আমি বললাম, না মানে ম্যাম আমার অনেক দিনের ইচ্ছা ছিল পরীর ডানা দেখব, যদি আপনি একটু অনুমতি দিতেন। রিয়া ম্যাম বলল, দেখো রনি, এমন ফাজলামি করবে না যার কারণে তোমার জীবন চলে যাবে। যদি তুমি একবার চোখ খুলে নিচে তাকিয়ে দেখো তাহলে তুমি সাথে সাথে আমাকে ছেড়ে নিচে পড়ে যাবে। এজন্য বলছি চোখ বন্ধ করো। তবে তুমি চিন্তা করো না, কোনো একদিন আমি তোমাকে আমার ডানা দেখাবো। আমি বললাম, সত্যি তো ম্যাম? রিয়া ম্যাম বলল, সত্যি। আমি বললাম, আচ্ছা ম্যাম একটা প্রশ্ন জিজ্ঞেস করব? রিয়া ম্যাম বলল, বলো। আমি বললাম, কখনো কারোর সাথে প্রেম করেন নাই? আমার কথা শুনে রিয়া ম্যাম কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, এসব শুনে তোমার কি লাভ? আমি বললাম, আমি যার জন্য এত কাজ করছি আমি কি তার সম্পর্কে কিছু জানতে পারি না? কেউ যদি আমাকে আপনার সম্পর্কে বলতে বলে তখন আমি কি বলবো? রিয়া ম্যাম বলল, তাই বলে তুমি এসব প্রশ্ন করবে? আমি বললাম, আচ্ছা সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে, আর কিছু বলবো না। রিয়া ম্যাম হঠাৎ করে বলা শুরু করলো, আমিও একজনের প্রেমে পড়েছিলাম। সে ছিল খুব নম্রভদ্র একটা ছেলে আর অনেক সুন্দর, তবে ওর রাগটা একটু বেশি। একবার রাগ করলে সবকিছু উলটপালট করে ফেলতো। এজন্য আমার ওকে খুব ভালো লাগে, তবে ও আমাকে পছন্দ করে কিনা তা বলতে পারি না। তবে আমি ওকে অনেক অনেক ভালোবাসি। যদি গিয়ে দেখি ও আজও বিয়ে করে নাই তাহলে হয়তো আমার মতো খুশি আর কেউ হবে না। মানুষ বলে অপেক্ষার ফল নাকি অনেক মিষ্টি হয়, কথাটা সত্যি নাকি মিথ্যা তা এখনো আমি বলতে পারি না, তবে আমি মনে প্রাণে এই কথাটা অনেক বিশ্বাস করি। রিয়া ম্যামের কথা শুনে আমার বুকের একপাশে কেমন যেন চিনচিন করে ব্যথা করতে লাগলো। আচ্ছা, যত কষ্ট সব ঘুরে ফিরে শুধু আমার কাছেই কেন চলে আসে? সবসময় কেন আমার সাথেই এমন হয়? প্রথমে আমি মায়াকে অনেক ভালোবাসতাম, পরে ও আমাকে ধোকা দিল, আর এখন যাকে মন থেকে অল্প অল্প করে ভালো লাগতে শুরু করলো সে আজকে। না না, আর চিন্তা করতে পারছি না। রিয়া ম্যাম বলল, কি ব্যাপার, তোমার কি মন খারাপ? মনে মনে এত কি চিন্তা করছো? আমি বললাম, না ম্যাম, মন খারাপ না, আর বেশি কিছু চিন্তা করছি না। একটা কথা কি জানেন ম্যাম, প্রিয়জনকে হারানোর ব্যথাটা খুব বেদনাদায়ক হয়। যেই মানুষটাকে আমি এত বিশ্বাস করতাম, যাকে আমি এত ভালোবাসতাম, সে আমাকে ধোকা দিল। ও কিভাবে পারলো আমার আম্মুকে? ওর তো আপন চাচি হতো। রিয়া ম্যাম বলল, এসব বলে আর নিজেকে কষ্ট দিও না, আমরা প্রায় কাছাকাছি এসে গেছি। একটা কথা মনে রেখো, যদি কেউ জিজ্ঞেস করে তুমি আমার কি হও, তাহলে বলবে বন্ধু, ঠিক আছে? আমি বললাম, কি বলছেন ম্যাম, আমি তো আপনার চাকর। রিয়া ম্যাম বলল, চুপ করো তো, চাকর তো তোমাকে ওরা করে রেখেছে। আমি কখনো এই কথা বলেছি? আর কি ম্যাম ম্যাম বলে ডাকো, এখন থেকে রিয়া বলে ডাকবে, ঠিক আছে? আমি বললাম, ম্যাম পারবো না। রিয়া ম্যাম বলল, আবার ম্যাম? আমি বললাম, আচ্ছা সরি ম্যাডাম। রিয়া ম্যাম বলল, আবার? এখন রিয়া বলো। আমি বললাম, ঠিক আছে রিয়া। রিয়া ম্যাম বলল, এই তো এখন ঠিক আছে, আর আমাকে এত শক্ত করে জড়িয়ে ধরতে হবে না, যেভাবে ধরে আছো মনে হচ্ছে যেন। এই পর্যন্ত বলে রিয়া ম্যাম আর কিছু বলে নাই। আমি রিয়া ম্যামের কথা শুনে একটু লজ্জা পেয়ে গেলাম। নিজেই বলে জড়িয়ে ধরতে, আবার নিজেই না করে। রিয়া ম্যাম আমাকে বলল, এখন তুমি চোখ খুলতে পারো। আস্তে করে আমি চোখ খুলে তাকিয়ে দেখি রিয়া ম্যাম শূন্যের উপর ভর করে আমাকে নিয়ে নিচে নামছে। নিচে তাকিয়ে দেখি অনেক সুন্দর একটা জায়গা, আমি যা জীবনে কোনোদিন দেখি নাই। রিয়া ম্যামকে জিজ্ঞেস করলাম, এটাই কি আপনার সেই রাজ্য ম্যাম?
রিয়া ম্যাম বলল, আগে রিয়া বলে ডাকো, পরে বলবো। আমি বললাম, আচ্ছা বলেন মিস রিয়া চৌধুরী। আমার কথা শুনে রিয়া হাসি দিয়ে বলল, হ্যাঁ এটাই আমার সেই রাজ্য। আমি থাকতে তুমি কাউকে দেখে একদম ভয় পাবে না, ঠিক আছে? আমরা নিচে নামতেই আমাদের সামনে একটা সুন্দরী মেয়ে আসলো। মেয়েটা আমাদের দেখে দৌড়ে সামনে যাচ্ছে আর বলে বেড়াচ্ছে, সবাই তৈরি হয়ে নাও, আমাদের রাজ্যের রানী ফিরে এসেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মায়ের মৃত্যু গল্পের 10 নম্বর পর্ব এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, পরবর্তী পার্টগুলোও 20 মিনিট প্লাস দেখতে চাইলে এই ভিডিওতে এবং পরবর্তী প্রত্যেকটা ভিডিওতে তোমাদের ভালোবাসা পরিপূর্ণভাবে দেখাতে হবে। আর এই গল্পের প্রায় শেষ প্রান্তেই আমরা দাঁড়িয়ে আছি। যদি গল্পের সিজন 2 লাগে তাহলে এখন থেকে যে কয়টা পার্ট আসবে সবগুলা পার্টেই তোমাদের ভালোবাসা দেখাতে হবে। যদি তোমাদের সর্বোচ্চ ভালোবাসা দেখতে পাই তাহলে ইনশাআল্লাহ আমরা সিজন 2 নিয়ে আসব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।